আবার মনে হলো আসাদ সাহেব তাকে বকবে, অথচ কেউ বকলই না। আচ্ছা, বাড়ির বাকি সবাইকে কি জানানো হয়েছে যে সে এত বড় একটা অন্যায় করেছে? শ্রুতির মনে হলো জানানো হয়নি। শ্রুতির মন খারাপ হলো। আজ বিকালে সে আসাদ সাহেবকে চা দিয়ে যায়নি। অন্যান্য দিন যায়। কাজটা তার কাছে আবশ্যিক ধরনের একটা কাজ। কাজটা করে সে ভীষণ আনন্দ নিয়ে, যত্ন নিয়ে, অথচ আজ করতে পারেনি। আরও কষ্টের ব্যাপার, আসাদ সাহেব ডাকেনও নি। কেন ডাকলো না? রাগ করেছে ভীষণ। রাগ করেছে বলেই ডাকেনি, নয়তো ডাকতো। কিছুদিন আগেও তো সে ভুলে গেছিল চাঁদ নিয়ে যেতে। তানহা বেগম এসে তাকে ডেকে নিয়ে গেছে। শ্বশুরের রুমে ঢুকতেই প্রশ্ন করেছিল, আর যাচ্ছিল না কেন মা? ব্যস্ত ভীষণ। শ্রুতির ভীষণ রকমের মন খারাপ হলো। শ্রুতির পাশে নিঃশব্দে এসে দাঁড়ালো পার্থিব। শ্রুতি বুঝেও কিছু বলল না। লজ্জা লাগছে ভীষণ। এত বড় অন্যায় সে না করলেও পারত। পার্থিব শ্রুতির দিকে তাকিয়ে বলল, গল্প শুনবেন শ্রুতি? শ্রুতি প্রশ্নটা বুঝেও বুঝল না, কেবল তাকিয়ে রইল পার্থিবের দিকে। পার্থিব কৃত্রিম হেসে বাইরে তাকিয়ে বলতে লাগলো, শ্রুতি, আমি আপনাকে ভালোবেসে বিয়ে করিনি, বিয়ের পর ভালোবেসেছি একটু একটু করে। প্রথমে ভালো লাগা, পরে ভাব, প্রথমে ভালো লাগা, পরে মায়া, এর সাথে যত্ন, দায়িত্ব, রাগ, অভিমান সব মিলে কিভাবে যেন ভালোবাসা হয়ে গেল শ্রুতি। আমি বুঝতেই পারলাম না। বুঝলাম চট্টগ্রাম গিয়ে বুঝতে পারলাম আপনাকে ছাড়া আমার চলবে না। মানুষ বলে প্রথম দেখায় হুট করে যে ভালোবাসাটা হয় সেটাই নাকি গভীর ভালোবাসা। আমি কথাটা মানি না। প্রথম দেখায় হয়তো ভালোবাসা হয়, তবে সেখানে কোনো মায়া থাকে না। কথার এই পর্যায়ে পার্থিব থেমে গেল। শ্রুতির দিকে তাকিয়ে আবারও বলতে শুরু করলো, আমি আপনাকে অনেক যত্ন নিয়ে ভালোবেসেছি শ্রুতি। আপনার প্রতি নিজের ভালোবাসা রেখেছি একদম স্বচ্ছ পানির মতো। নিজের সবটুকু দিয়ে খেয়াল রেখেছি আমার ভালোবাসাতে যাতে ছোট্ট ময়লাও না পড়ে। অথচ অথচ আমি হয়তো আপনাকে ঠিকঠাকভাবে ভালোবাসতে পারিনি। আপনি আজ যা করেছেন তাতে আমার বাবা কতটুকু কষ্ট পেয়েছে তার বলতে চাইছে না। আমার কাছে আপনি যেমন সত্য, তেমনি আমার বাবা, আমার পরিবার সত্য। আমি কখনো চাইনি আমার পরিবার আমার কারণে কষ্ট পাক, অথচ আজ তাই হলো। আমার উসিলায় আপনার কারণে কষ্ট পেল। আপনি আমাকে ভেঙে দিলেন শ্রুতি, বাবার সামনে আমাকে ছোট করলেন। পার্থিব ভীষণ বড় করে শ্বাস নিল, যার আওয়াজ এলো শ্রুতির কান পর্যন্ত। শ্রুতি বারান্দায় রেলিং ধরল শক্ত করে। পার্থিব রুমে যেতে গিয়েও থেমে গেল, শ্রুতিকে ঘোরালো নিজের দিকে। এতক্ষণ শ্রুতি পার্থিবের দিকে তাকায়নি। তাকিয়ে দেখল পার্থিবের গায়ে এখনো সেই পাঞ্জাবি। পার্থিব শ্রুতির গালে ভীষণ আতুরে ভঙ্গিতে হাত রেখে বলল, আপনি এখানে ভালো নেই শ্রুতি, খারাপ থাকুন কখনো চাইনি, চাইবো না। আপনি চাইলে চলে যেতে পারেন, আমি আপনাকে অনুমতি দিলাম। কেউ আপনাকে কিচ্ছু বলবে না। আপনি শুধু ভালো থাকুন। তাছাড়া আপনি তো আমাকে ভালোবাসেন না, শুধু শুধু এখানে থেকে কষ্ট করছেন। শ্রুতি স্তব্ধ হয়ে গেল পার্থিবের কথা শুনে। পার্থিব যেতেই চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে গেল। এটা কি বলল পার্থিব? তাকে চলে যেতে বলল? এত রাগ তার! ভীষণ অভিমান হলো শ্রুতির। ঠিক করলো সকাল বেলাতেই চলে যাবে, থাকবে না সে এখানে, লাগবে না কারোর ভালোবাসা। ভাবতে ভাবতেই নিজের চোখের পানি মোছার চেষ্টা করলো। এই কি, এত পানি পড়ছে কেন? এই পৃথিবীতে বহু ধাঁচের, বহু প্রকৃতির মানুষ আছে। প্রতিটি মানুষ জন্মেছে নিজেদের আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে, আলাদা দোষ নিয়ে, আলাদা গুণ নিয়ে। কেউ কোনো অংশে কারোর থেকে কম নয়, বরং বেশি। শ্রুতিও জন্মেছে তার ধাঁচে। সে হুটহাট রেগে যায়, অল্পেতে তার চোখ দিয়ে পানিতে বন্যা বইয়ে দেয়। নিজের দোষ হলেও সে নিজের দোষ কম দেখে। ককে কলকাতা বানানো তার প্রধান এবং প্রিয় কাজ। সবচেয়ে প্রধান কাজ অভিমান করা। তার অভিমান যৌক্তিকের চেয়েও বেশি হয় অযৌক্তিক। এই যেমন এখন সে পার্থিবের উপর এক আকাশ অভিমান নিয়ে ব্যাগে জামা কাপড়ের স্তূপ বানাচ্ছে। পার্থিব অফিসে চলে গেছে, এখন সেও চলে যাবে, থাকবে না এখানে। মানছে সে ভুল করেছে, তাই বলে চলে যেতে বলবে? শ্রুতি কাউকে বলে বের হলো না। বাড়ির গাড়িটাও সে নিল না, নিজেই কোনো রকমে ব্যাগ টানতে টানতে পৌঁছে গেল বাড়িতে। তার বাড়িতে? হ্যাঁ, তার বাড়িতেই। না, তার বাড়িতে নয়তো
এটা আমিন শিকদারের বাড়ি। শ্রুতি প্রথমে ভেবেছিল সে বিভার বাড়িতে যাবে, কিন্তু যায়নি। তার মাথায় এলো যে সে যদি যায় তাহলে তো সেখানেই থাকতে হবে। তার আপা আসতে দেবে না। তার আপার শ্বশুর বাড়ি তো তেমন বড় নয়, এমনিতেই হামিম আছে। আবার সেও যদি যায় হুলস্থুলু কাণ্ড হবে। কী দরকার এর থেকে? সে তার মায়ের ঘরেই থাকবে, তার নিজের বাবার বাড়ি। অথচ বাড়িটার সামনে দাঁড়িয়ে শ্রুতির ভীষণ ভয় হলো, যদি তাকে থাকতেই না দেয় তখন কি হবে? শ্রুতির ভেতর থেকে কান্নার আর ডুকরে এলো। তার কি বাড়ির এতই অভাব? তার কি কোনো বাড়ি নেই যাওয়ার? এত বড় পৃথিবী, অথচ তার থাকার কোনো জায়গা নেই। ভাবতেই শ্রুতির চোখ ভরে উঠল, ঠোঁট ভেঙে গেল আপনা আপনি। শ্রুতি নিজেকে ধাতস্থ করে কান্না গিলে ফেলল। ব্যাগ কোনো মতে টানতে টানতে ঢুকে গেল বাড়িতে। বাড়িতে ঢুকেই শ্রুতি ভীষণ অবাক হলো। সোফায় বসা তার সৎ মায়ের আগের ঘরের 3 ছেলে, শাহিনা, শাহিনার ভাই, অন্য সিঙ্গেল সোফায় বসা আমিন সাহেব। শ্রুতির হাত পা কেঁপে উঠল হালকা, তবুও সে নিজেকে শক্ত করে ঘরে ঢুকতে লাগলো। আমিন সাহেব তা হতে দিলেন না, সামনে এসে দাঁড়ালো। তুই এখানে কেন? আমার তো এখানেই থাকার কথা আব্বু। শ্রুতি তার বাবার সাথে খুশি মনে হাসি হাসি মুখ করে কথা বলতে ভীষণ মজা পায়। মনে হয় সে তার বাবার গায়ে আগুন ছুঁড়ে মারে, আর সেই আগুনে আমিন সাহেব জ্বলে। ভালোভাবে বল তুই এখানে কেন? এত সহজে ভুলে গেলে হয়? আমি না কথা দিয়েছিলাম 6 মাসের মধ্যে ফিরে আসব। এলাম তো আব্বু, তুমি দেখো আজকে সন্ধ্যা 7টা-8টার দিকে 6 মাস পূরণ হবে। কিন্তু আজ আমার আর আপার বিয়ের 6 মাস পূরণ হবে। আমি আমার কথা রাখলাম। 6 মাসের মধ্যে বাপের বাড়ি ফিরে এসে তোমায় হারিয়ে দিলাম আমি। সব কথা শান্তভাবে বললেও শেষের কথাটায় প্রকাশ পেল জেদ, কঠিনত্ব। আমিন সাহেব বলার ভাষা খুঁজে পেলেন না। তার চিন্তা ঘুরে গেল। শ্রুতিকে তারা সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দিল, কিন্তু কেন? শ্রুতি কি তার সম্পর্কে কিছু বলেছে নাকি? তবে কি ব্যবসা থেকেও তাকে বাদ দেওয়া হবে? আমিন সাহেবের চিন্তার মাঝেই শ্রুতি বলল, জিতে গেছি, কিন্তু সেই হিসেবে এখন আমি এখানেই থাকবো, যতদিন মন চায় ততদিন। বলে যেতে নিল শ্রুতি। শাহিনা উঠে এসে তাকে বাধা দিতে নিলে আমিন সাহেব চোখের ইশারায় তাকে থামতে বলল। শ্রুতি চলে গেল নিজের ঘরে। শ্রুতি, এসব কি করে ফেললি তুই? এমন কেউ করে? আচ্ছা তুই আমাকে এখন ফোন করে এসব না বলে সকালে ফোন করতি, তাহলে আমি এসব হতে দিতাম না। আপা, আমি চাইনি আমিন শিকদার তার ব্যবসায় এত বড় লাভ করুক, তাই ছিঁড়ে দিয়েছি। মানলাম সেটা, তবে তোরও মানা উচিত তুই নিজের অজান্তে ভুল করেছিস। মানা উচিত না? শুধু বল উচিত কি না। হ্যাঁ। তাহলে তাহলে ভুল যেহেতু করেছিস, তোর কি উচিত ছিল না ক্ষমা চাওয়া? তার চেয়েও বড় ব্যাপার, পার্থিব কষ্ট পেয়ে তোকে একটা কথা বলেছে, আর সেটা মেনেই তুই চলে এলি। ও কি তোকে শাসন করার অধিকারও রাখে না? তোর ভুল ধরিয়ে দেবে না? বাড়ি থেকে বেরিয়ে যেতে বলাকে তুমি শাসন বলছো? এমনি এমনি তো বলেনি শ্রুতি। তুই এতদিন শুধু বলতি চলে আসবি চলে আসবি, সেটার সূত্র ধরেই বলেছে যে ভালো না লাগলে চলে আসতে পারিস। তোর উচিত ছিল বাড়িতে থেকে পার্থিবের রাগ মান এগুলো ভাঙানো, আর তুই সত্যি সত্যি চলে এলি। এলাম। উচিত হয়েছে ওই বাড়ি যাওয়া? খুব হয়েছে। ভীষণ মন খারাপ অভিমান থেকে উত্তর দিল শ্রুতি। বিভা হতাশ হলো, তার বোন এমন করছে কেন? নিজের স্বাভাবিক জীবনকে এইভাবে নষ্ট করছে কেন? বিভা শাসনের স্বরে বলল, শ্রুতি, তোর কাজে আমি আমিন শিকদারের জেদ দেখতে পাচ্ছি, যে জেদ কারোর ভালো করে না, শুধু ধ্বংসই করে। তুই নিজের জীবন নিজে ধ্বংস করছিস। যা ইচ্ছে কর, আমি আর কখনো কিছু বলবো না। বিভা ফোন কেটে দিল। শ্রুতি অবাক হয়ে চেয়ে রইল ফোনের দিকে। ঘরে ঢুকেই সে প্রথমে তানহা মাকে ফোন করেছিল, বলেছে সে এই বাড়িতে চলে এসেছে আর কখনো যাবে না। তানহাকে এই কথা বলার কারণ শ্রুতি জানে না, তবুও বলেছে। এরপরই বিভাকে ফোন দিয়ে কালকের সব ঘটনা বলেছে। ঘটনা শুনেই শুরু হলো বিভার রাগারাগি। শ্রুতির মন খারাপ করে ফোন ফেলে রাখলো বিছানায়। পার্থিব ভীষণ ক্লান্ত হয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে তার শরীরের ক্লান্তির থেকে মনের ক্লান্তিকেই বেশি ভারী মনে হলো। ঘরটা ফাঁকা, পুরো ফ্ল্যাটটাই ফাঁকা। কেন? শ্রুতি চলে গেছে বলে? পার্থিব নিজেকে বোঝাতে চেষ্টা করলো একজন মানুষ কমে গেলে কখনো ঘর বাড়ি ফাঁকা হয়ে যায় না। নিজেকে অযথা সান্ত্বনা দিয়ে ফ্রেশ হলো সে। বেরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আজ যখন সে অফিসে ছিল তখন তার মা তাকে ফোন করলো। ফোন করে ভীষণ ব্যস্ত হয়ে গলার আতঙ্ক ঢেলে বলল, বাবা, শ্রুতি নাকি চলে গিয়েছে আর ফিরবে না ঘরে।
বাবা, ওর সাথে কি ঝগড়া করেছো তুমি? মেয়েটা কাউকে না বলে চলে গেল, এরপর গিয়ে ফোন করে জানায়, আর ভীষণ চিন্তায় হচ্ছে। তার মায়ের কথা শুনে পার্থিবের মনে হলো দিন দুনিয়া এমন বিরক্তিকর কেন, এত জঘন্য কেন। সে বিপরীতে তেমন কিছু বলতে পারেনি, শুধু শান্ত কণ্ঠে বলেছিল, তাকে নিয়ে এত চিন্তা করে নিজের প্রেশার বাড়িও না। সে গেছে, ভালো হয়েছে, আমি অনুমতি দিয়েছিলাম। এরপরই ফোন কেটে দিল। পার্থিব নিজের সামনের ড্রেসিং টেবিল থেকে পানি ভর্তি বোতল ছুঁড়ে মারল পিছন দিকে। ঠন ঠন শব্দে কাঠের ফুলদানি পড়ে গেল। পার্থিবের মুষ্টিবদ্ধ হাত কাঁপতে লাগলো। ঘরের চারিদিকে চোখ বুলাতে বুলাতে বলল, এত জেদ ভালো নয় শ্রুতি, একদমই ভালো নয়। শ্রুতি বসে আছে বারান্দায়, হাঁটু জড়িয়ে ধরে বসা, মুখ মলিন শুকনো। সারাদিনে পেটে কিছু পড়েনি তার। দুপুরের দিকে রুম থেকে বেরিয়েছিল, আশেপাশে কাউকে তেমন দেখা যায়নি। হুট করেই কোথায় থেকে যেন শাহিনার ভাই এলো। লোকটা মধ্যবয়সী, ভদ্র চেহারা, অথচ শ্রুতির কাছে সবচেয়ে নোংরা চেহারা। তাকে কোনো মতে এড়িয়ে সে রুমে ঢুকে যে দরজা বন্ধ করলো, আর খুললই না, খুলবেও না। শ্রুতি বারান্দা থেকে উঠে ঘরে এলো, তার মায়ের ঘরে। তার মৃত্যুর আগে তাহিরা এই ঘরে থাকতো, আমিন শিকদার থাকতেন অন্য ঘরে। দ্বিতীয় বিয়ের পরে শাহিনাও আমিন সাহেবের রুমেই থাকে। এই রুমে কেউ আসে না। হালকা ময়লা রুমটা, তবুও শ্রুতি পরিষ্কার করেছে যতটা পারা যায়। শ্রুতি দরজা জানালা বন্ধ করে দিল। সে ভূতে ভয় পায়, ভীষণ ভয় পায়। হঠাৎ হঠাৎ মনে হয় লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। দরজা জানালা বন্ধ করে তার ভয় আরও বাড়তে লাগলো। সে বিছানার মাঝামাঝি জায়গায় গিয়ে বসে পড়ল। বসে চোখ বন্ধ করে হাঁটুতে মাথা দিয়ে রইল। কিছু সেকেন্ড পরেই দরজায় কড়া নাড়ার শব্দে চমকে উঠল শ্রুতি। কে? ভয়কে ঢেকে রেখে প্রশ্ন করল শ্রুতি। উত্তর এলো না। আরও দুইবার শব্দ হলো। শ্রুতি উঠে দরজার কাছে গেলে শুনতে পেল পুরুষালী কণ্ঠ। দরজা খোলো তো শ্রুতি, একটু গল্প করি। আমি তোমার মামা, অনেকদিন পর দেখা হলো, তাই গল্প করতে এলাম। বাক্যগুলো শ্রুতির বোধগম্য হওয়ার মাত্রই সে ছিটকে সরে গেল দরজা থেকে। মুহূর্তের মধ্যেই হাত পা কাঁপতে লাগলো অস্বাভাবিকভাবে। মামা? ওই ওই ভয়ঙ্কর লোকটা? শ্রুতির মনে পড়ে গেল ছোটবেলার ঘটনা। ছোটবেলায় এই লোক প্রায়ই আসতো শাহিনা এই বাড়ির বউ হওয়ার পরে। এমনই একদিন তাকে হুট করেই কোলে বসিয়েছিল। আদর করার নামে তাকে ভীষণ বাজেভাবে স্পর্শ করেছিল পিঠে, বুকে। ছোট শ্রুতি বেশি কিছু ঘটার আগেই দৌড় দিয়েছিল দাদি বিভার কাছে। বিভার কাছে সব বলতেই বিভা ভয়ানকভাবে রেগে যায়। সবাইকে অবাক করে দিয়ে 16 বছর বয়সী শান্ত বিভা ছুটে আসে রান্নাঘর থেকে দা নিয়ে। কেউ কিছু বুঝে ওঠার আগেই লোকটাকে কোপ দিতে যায়, কিন্তু ভাগ্য তার সহায় হয়ে তাকে বাঁচিয়ে দেয়। বিভার কোপ তার লাগে না, তার আগেই সে সরে যায়। ততক্ষণে লোকটার চিৎকারে সবাই এসে জড়ো হয় বাড়ির। বিভাকে থামানো হয় সবার সামনে। আমিন শিকদারকে চিৎকার করতে করতে বিভা ঘটনা বলে। চোখ থেকে পড়তে থাকে তার উত্তপ্ত অশ্রু। নিজের সর্বশক্তি দিয়ে তার বাবাকে আশ্রয় ভেবে সব কথা বললেও ভাগ্য বিভাকে আশ্রয় দেয় না। সবাইকে অবাক করে দিয়ে আমিন সাহেব বিভাকে থাপ্পড় মেরে দেয় গালে। থাপ্পড়ের সাথে সাথে ভেঙে দেওয়া হয় 16 বছর বয়সী কিশোরীর মনে থাকা তার বাবার প্রতি সব শ্রদ্ধা সম্মানকে। সেই দিন থেকে বিভা আমিন শিকদারের সাথে কথা বলা বন্ধ করে দেয়। আর কখনো বিভা আমিন শিকদারকে কিচ্ছু বলতে চায়নি, শুধু তার দাদির ব্যাপার ছাড়া। দাদিও তার নিজের ছেলের উপর থেকে হারিয়ে ফেলে সব আশা ভরসা। দুই নাতনিকে নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে রাখেন আর চোখের পানি ফেলেন। দূরে ছোট দোলনায় ঘুমিয়ে থাকে ছোট্ট হামিম। শ্রুতির সব মনে পড়তেই অসহ্য ব্যথা হতে লাগলো বুকে। এই লোক আবার এসেছে কেন? আবারও সেই রকম কিছু করবে? এত বছর তো বিভা ছিল, দাদি ছিল, এখন তো নেই, কেউ নেই। শ্রুতির মাথা হালকা ঘোরাতে লাগলো। সে দুর্বল পায়ে রুমের টেবিলে টেনে দরজার সামনে বাধা দিয়ে দিল। ক্যাচ ক্যাচ আওয়াজে পরিবেশ হয়ে উঠল আরও বিরক্তিকর। শ্রুতি নিজেকে বুঝ দিল যে দরজা ভাঙলেও টেবিলের কারণে আসতে পারবে না, একদম পারবে না। শ্রুতি ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ল। সবাইকে খেতে দিয়ে বিভা দাঁড়িয়ে রইল। মাহাথির বসতে গিয়েও বসল না।
বিভার দিকে তাকালে দেখলো বিভা ভীষণ অন্যমনস্ক হয়ে আছে। বিভা, মাহাথির, হাসিনা, সিদ্দিক সবাই একসাথে খাওয়া দাওয়া করেন। হামিমকে আগে খাওয়ানো হয়, মাঝে মাঝে সিদ্দিক সাহেব অসুস্থতার কারণে আগে খেয়ে নেয়। সবাই একসাথে খায় বলেই বিভার এইভাবে দাঁড়িয়ে থাকা মাহাথিরের ভালো লাগলো না। বিভা মাহাথিরকে প্লেট দিলে সে প্লেট নিয়ে বসে গেল। বিভা মলিন মুখে চলে গেল ঘরে। মাহাথির ঘরে ঢুকে দেখলো বিভা জানালায় মাথা ঠেকিয়ে আছে। মাহাথির বিছানায় বসতে বসতে বলল, খেলে না যে, শরীর খারাপ? মন খারাপ। মাহাথির তাকালো বিভার দিকে। মেয়েটা এত অসহায় হয়ে কেন বলল? মাহাথির তাকিয়েই রইল। বিভা বাইরের থেকে চোখ ঘুরিয়ে বলল, শ্রুতি না খেয়ে আছে মাহাথির, আমার গলা দিয়ে খাবার নামবে না। মাহাথির বুঝলো বিভা কান্না গিলে ফেলছে। মাহাথির নির্নিমেষ চেয়ে রইল, নিজেকে সামলে নিয়ে বলল, শ্রুতি খায়নি কেন? ও বাবার বাড়িতে, ও আমাকে কিছু বলেনি, কিন্তু আমি বুঝেছি ও কিচ্ছু খায়নি, জানি আমি। মাহাথির কিছুই বুঝতে পারল না। এর মধ্যেই বিভা মলিন স্বরে বলল, ও আপনি তো চা খাবেন, নিয়ে আসছি, দাঁড়ান। বিভা চলে গেল। মাহাথির বিভাকে দেখে আশ্চর্য হয়ে উঠল। এই মেয়েটা সবার কথা ভাবে, কি ভাবে? তাও আবার মন খারাপ নিয়ে। আচ্ছা, বিভার মন খারাপ দেখে কি মাহাথির কষ্ট পেল? সে কি ইদানিং বেশি ভাবছে না বিভাকে নিয়ে? বিভার অসহায়ত্ব কি তাকেও স্পর্শ করলো? মাহাথির শুয়ে পড়ল, খিদে লেগেছে অথচ সে খায়নি। শ্রুতি বসে আছে চুপচাপ, ঘুমানোর চেষ্টা করেছিল, আসেনি। এখন বাজে রাত 2টার মতো, অথচ তার ঘুম আসছে না। শ্রুতির ভাবনার মাঝেই দরজায় আবার আঘাত হলো। আঘাত ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকলো। ভয়ে শ্রুতি নেমে গেল খাট থেকে। এর মধ্যেই দরজার বাইরে থেকে বলা হলো, শ্রুতিমা, দেখো তো আমার ফোনে কি যেন হয়েছে, বুঝতে পারছি না। সবাই ঘুমেন, তাই অযথা তোমাকে বিরক্ত করতে এলাম। কিছু ঘন্টা আগের ভয় আবারও মাথা চাড়া দিয়ে উঠল। শ্রুতি কী করবে ভেবে পেল না। খাট থেকে ফোন নিয়ে বারান্দার দরজা খুলল। বারান্দায় ঢুকে ভিতর থেকে আটকে দিল। শ্রুতির মনে হচ্ছিল দরজা ভেঙে ফেলবে। দরজা ভেঙে লোকটা ভেতরে ঢুকে যাবে, এখন ভয় নেই। দরজার সাথে টেবিল সরাতে অনেক কষ্ট হবে, আর কষ্ট করে ঢুকেও লাভ হবে না, বারান্দার দরজার ভাঙতে হবে। শ্রুতির মনে হলো সেদিন যদি বিভা সত্যি সত্যি লোকটাকে কোপ দিত তাহলে আজ এই সব হতো না। ফোনের সমস্যা নিয়ে রাত 2টায় কেউ আসে? এতই বোকা শ্রুতি? শ্রুতি মোটেও বোকা নয়। শ্রুতি বসে পড়ল দেয়াল ধরে। বিভার কথা ভেবে, পার্থিবের কথা ভেবে ভীষণ অভিমান হলো। আকাশের চাঁদের দিকে মুখ দিয়ে তার মায়ের কাছে নালিশ করল শ্রুতি। আমায় কেউ ভালোবাসে না মা, কেউ ভালোবাসে না। পার্থিব ভালোবাসে না, আপা ভালোবাসে না, কেউ ভালোবাসে না। সবাই বকে আমায়। আমাকে তুমি কেন নিয়ে গেলে না? আমার এখানে ভয় লাগছে, মরে যাব আমি এখানে। পার্থিবকে ভীষণ মনে পড়ছে। মনে হচ্ছে এই মুহূর্তে পার্থিবের বুক সবচেয়ে নিরাপদ স্থান। পার্থিব পাশে থাকলে তার আর কাউকে লাগবে না। কিন্তু পার্থিব কোথায়? সে কেন তাকে চলে আসতে বলল? সব ভুলের মতো এইবারও কেন তাকে ক্ষমা করলো না? পার্থিব টি শার্ট পরে রাস্তায় দাঁড়িয়ে আছে। ঘরে ভালো লাগছিল না, তাই সিদ্ধান্ত নিল বাইরে বের হবে। গাড়ি নিয়ে বের হয়েই সে নিজের অবচেতন মনে শ্রুতির বাড়ির সামনে এসেই থামল। এরপর সেখানে দাঁড়িয়েই পার করলো 2.5 ঘন্টা। এসেছিল রাত 12টার দিকে, এখন রাত 2:30। পার্থিব সিদ্ধান্ত নিল গাড়িতে গিয়ে বসবে। গাড়িতে বসে চোখ বন্ধ করলো। নিজের অবুঝ মনকে বুঝ দিল সেই শ্রুতির একদম পাশে না থাকুক, তবে কাছে আছে। তাদের মধ্যেকার দূরত্ব কম না হলেও বেশি নয়। সে আর শ্রুতি এক আকাশের নিচে আছে, এই বা কম কি? সূর্যি মামার মিষ্টি আলো ধরণীতে ছড়িয়ে পড়তেই লালিমা কেটে গেল। পৃথিবীর বুক ভরে উঠল স্বচ্ছ পবিত্র আলোয়। আলোর বাড়ার সাথে সাথে বাড়ল আলোর তীব্রতা, কমে গেল কোমলতা। সূর্যের তীক্ষ্ণ আলো চোখের পাতায় পড়তেই চোখ জ্বলে উঠল। পার্থিব আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে আবিষ্কার করলো তার ঘাড়ে চাপ ধরা ব্যথা। বেহালে ঘুমিয়ে পড়ার কারণেই হয়তো। পার্থিব গাড়ি থেকে নেমে হাত পা ছড়িয়ে ব্যায়াম করলো। উদ্দেশ্য শরীরের ভাঁজে ভাঁজে থাকা ঘুমকে দূর করা। মাথাটাও ঝিম ধরে আছে, ঘুমটা ভালো হলো না। অবশ্য চোখ লেগেইছে 3:30 4টার দিকে। কানের উপরের অংশ থেকে মাথাটা ভীষণ ব্যথা অনুভব হচ্ছে। পার্থিব নিজের কাজ শেষ করেই একবার বাড়ির দিকে তাকালো। তাকিয়ে দেখে চোখ সরিয়ে নিল। তার কি ভেতরে যাওয়া উচিত? শ্রুতিকে ফিরিয়ে আনা উচিত?
মন বলল যাওয়া উচিত, সে বকেছে বলেই তো মেয়েটা চলে এলো। মস্তিষ্ক বলল যাওয়া উচিত না, শ্রুতি তার সাথে থাকতে চায় না, কি দরকার মেয়েটাকে কষ্ট দেওয়ার। মন মস্তিষ্কের যুদ্ধে জিতে গেল মস্তিষ্ক। গল্পের পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।